ওয়েলকাম স্টুডেন্ট, অনলাইন জিকে ক্লাসে তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন যে ক্লাসটা আমরা শেষ করেছিলাম সেটা ছিল আমাদের হিমালয়ের উৎপত্তি সম্পর্কে। আজ যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে হিমালয়ের যে বিভিন্ন ডিভিশনগুলো আছে বা হিমালয়কে আমরা যে যেভাবে ভাগ করতে পারি সেই জায়গাগুলো। তো আমরা হিমালয়কে দেখো বোর্ডে একটা জেনারেল ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। কিরকম না, প্রধানত আমরা হিমালয়কে দুটো ভাগে ভাগ করি, প্রধান দুটো ভাগে। তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যখন ভূগোলটা পড়বে, যে কোনো চ্যাপ্টার যখন পড়বে, পাশে একটা ম্যাপ রাখবে বা একটা ম্যাপ বই রাখবে। যখন এগুলো পড়বে সেই ম্যাপ বই বা একটা ম্যাপ যদি ফলো করে করে পড়ো তো সেটা বুঝতে বা মনে রাখতে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো এবার দেখো, হিমালয়ের যে ভাগটা আমরা করেছি সেই ভাগটাকে প্রধান দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নর্থ টু সাউথ আর একটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট। এই দুটো ভাগে আমরা হিমালয়কে প্রধানত ভাগ করে থাকি। এবার এই নর্থ টু সাউথের যে ভাগটা আমরা আজকের ক্লাসে সেই ভাগটাকে কিন্তু আলোচনা করব। সেইখানে নর্থ থেকে সাউথের এই ভাগটার কিন্তু ডিটেলসটা এখানে করা আছে। ওয়েস্ট থেকে ইস্টেও কিন্তু হিমালয়কে আবার আরো কতগুলো ভাগে ভাগ করা হয়, সেটা সেই ক্লাসে কিন্তু আলোচনা করব। আজকের যে ভাগটা সেটা হচ্ছে নর্থ টু সাউথের ভাগ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আমরা হিমালয়কে কতগুলো ভাগে ভাগ করতে পারি বা দক্ষিণ থেকে উত্তরে যেরকম ভাবে সুবিধা হয় সেইভাবে করতে পারো। এবার দেখো, নর্থ থেকে সাউথ হিমালয়কে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে মেন হিমালয়। ট্রান্স হিমালয়কে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা কারাকোরাম রেঞ্জ, একটা লাদাখ রেঞ্জ, একটা জাস্কার রেঞ্জ। এবং মেন হিমালয়, যেটাকে আমরা সাধারণত হিমালয় পর্বত শৃঙ্গ, এভারেস্ট এইসব জন্য জেনে থাকি, সেই মেন হিমালয়টাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি, একটা গ্রেটার, একটা লেজার এবং একটা হচ্ছে সিবালিক হিমালয়। এই ভাগটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে করা আছে। যদি দক্ষিণ থেকে উত্তর দিকে যাই তখন কিন্তু সিবালিক পর্বত আগে চলে আসবে, তারপর লেজার চলে আসবে, তারপর গ্রেটার হিমালয় চলে আসবে। তো শুধুমাত্র এই ভাগটা জানলে আমাদের হবে না, আমরা কি করব না, এই প্রতিটা ভাগকে একটা একটা করে আলোচনা করব এবং সেখানে কি কি ডিটেলস ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা কিন্তু দেখে নেব। এবার তোমরা এই পুরো হিমালয়ের যে ভাগটা আছে নর্থ থেকে সাউথের, এটা একবার লিখে নিতে পারো খাতাতে। আমি সরে যাচ্ছি, একবার লিখে নিতে পারো। এবার দেখো, আমরা যে নর্থ সাউথের ভাগটা করেছিলাম তার মধ্যে প্রথম কে ছিল না, আমাদের ট্রান্স হিমালয় ছিল। তাহলে আমরা প্রথম ট্রান্স হিমালয় নিয়ে আলোচনা করব। প্রথম যে জিনিসটা আমাদের দেখতে হবে ট্রান্স হিমালয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ট্রান্স হিমালয় লোকেশন, অর্থাৎ ট্রান্স হিমালয় কোন জায়গাটা করে অবস্থান করছে। যদি দেখি ট্রান্স হিমালয়ের লোকেশনটা, তাহলে তিনটে জায়গার নাম এখানে আসবে। প্রথম হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় আসবে ইন্ডিয়া এবং থার্ড যে আসবে সেটা হচ্ছে টিবেট। এর মধ্যে টিবেটে সবচেয়ে বেশি কিন্তু অংশটা ট্রান্স হিমালয়ের আছে। কত না, সেটা হচ্ছে 80%। 80% যে ট্রান্স হিমালয়ের অংশ সেটা কিন্তু আমাদের তিব্বতে অবস্থান করে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে ট্রান্স হিমালয়ের কিন্তু লোকেশন, তিনটা দেশ পাকিস্তান, ইন্ডিয়া এবং হচ্ছে তিব্বত, এইগুলোর মধ্যে অবস্থান করছে। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ট্রান্স হিমালয় কতটা হাইট, অর্থাৎ গড় উচ্চতা, অ্যাভারেজ হাইট কতটা। না, ট্রান্স হিমালয়ে যদি আমরা অ্যাভারেজ হাইট দেখি সেটা কত হবে, ট্রান্স হিমালয়ের অ্যাভারেজ হাইট হচ্ছে 5000 থেকে 5500 মিটার। তো টোটাল ট্রান্স হিমালয়ের যে গড় উচ্চতা সেটা 5000 থেকে 5500 মিটার। 3 নম্বর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ উইডথ। অ্যাভারেজ উইডথ বা গড় কতটা করে ট্রান্স হিমালয় চওড়া, সেটা হচ্ছে 40 কিমি, 40 কিমি, অর্থাৎ 40 কিমি করে কিন্তু ট্রান্স হিমালয়। সব জায়গায় তো সমান হয় না,
গড় গড় হিসেবে 40 করে চওড়া হয়ে থাকে। তাহলে ট্রান্স হিমালয় যে তিনটে ভাগ আছে সেই তিনটে ভাগ আলোচনা করার আগে প্রধান ট্রান্স হিমালয় সম্পর্কে আমরা এই তথ্য কটা পেয়েছি। কি কি না, ট্রান্স হিমালয়ের অবস্থান পেয়েছি পাকিস্তান, ইন্ডিয়া এবং তিব্বত। ট্রান্স হিমালয়ের গড় উচ্চতা পেয়েছি 5000 থেকে 5500 মিটার এবং ট্রান্স হিমালয়ের অ্যাভারেজ উইথ বা গড় যে চওড়া সেটাও আমরা পেয়ে গেছি কত না 40 কিলোমিটার করে। এরপর আমরা ট্রান্স হিমালয়ের কটা ভাগে ভাগ করেছিলাম? তিনটে ভাগে ভাগ করেছিলাম। কি কি না, তিনটে ভাগ হচ্ছে কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জ। এবার আমরা ট্রান্স হিমালয়ের ওই তিনটে ভাগকে একটা একটা ধরে ধরে আলোচনা করব। তাহলে এবার দেখো, আমরা ট্রান্স হিমালয় আলোচনা করে নিলাম, ট্রান্স হিমালয়ের ভাগগুলোতে যাই। তাই ট্রান্স হিমালয়ের প্রথম ভাগ বলেছিলাম কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ হচ্ছে ট্রান্স হিমালয়ের প্রথম ভাগটা। তাহলে আমরা প্রথম দেখব লোকেশন, যে কারাকোরাম রেঞ্জটা কোন জায়গাতে অবস্থান করছে। আমি আগেই বলেছি যে ট্রান্স হিমালয়ের পুরো যে অংশটা সেটা কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া এবং তিব্বত এই জায়গাটা জুড়ে অবস্থান করছে। তাহলে কারাকোরাম রেঞ্জ কোন জায়গাটা অবস্থান, দেখো ভারতে ঠিক এই জায়গাটা করে কারাকোরাম রেঞ্জ অবস্থান করে। এবার এখান থেকে কারাকোরাম রেঞ্জ থেকে কি কি ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য, আমরা কিন্তু কারাকোরাম রেঞ্জে অনেক ইনফরমেশন আছে, আমরা অত কিছু জানবো না। পরীক্ষার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট শুধুমাত্র সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করব। প্রথম, কারাকোরাম রেঞ্জের আরেকটা নাম আছে, সেই নামটা কি? সেটা হচ্ছে কৃষ্ণগিরি পর্বত। কারাকোরাম রেঞ্জের আরেকটা নাম হচ্ছে কৃষ্ণগিরি পর্বত। আচ্ছা, এই লেখাটা বোধহয় বুঝতে একটু অস্পষ্ট হয়ে গেছে, তো আমি এটা মুছে পরিষ্কার করে আরেকবার লিখে দিচ্ছি। কৃষ্ণগিরি পর্বত। তাহলে কারাকোরাম রেঞ্জের অপর নাম কৃষ্ণগিরি পর্বত। দু নম্বর ইনফরমেশনটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দু নম্বর ইনফরমেশনটা কি না, অরিজিনেট। কারাকোরাম পর্বত কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কারাকোরাম পর্বত উৎপত্তি লাভ করেছে কোথা থেকে না, পামির প্ল্যাটু অর্থাৎ পামির মালভূমি থেকে কিন্তু কারাকোরাম পর্বত উৎপত্তি লাভ করেছে। 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমরা সবাই জানি কি, K2 বা গডউইন অস্টিন, যেটা কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি না, K2 বা গডউইন অস্টিন। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। আর একটা কি, এর যে উচ্চতা। তাহলে কারাকোরাম পর্বতের এই K2 বা গডউইন অস্টিনের উচ্চতা কত না, সেটা হচ্ছে 8611 মিটার। এটা হচ্ছে কারাকোরাম পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ K2 তার উচ্চতা। এবার আমরা দেখব যে K2 বা গডউইন অস্টিন কোন জায়গাটায় অবস্থান করছে। K2 বা গডউইন অস্টিন অবস্থান করে ঠিক এলওসির উপরে। এলওসি লাইন অফ কন্ট্রোল আছে, ঠিক লাইন অফ কন্ট্রোলের উপরে হচ্ছে আমাদের K2 বা গডউইন অস্টিন অবস্থান করে। তাহলে K2 পেয়ে গেলাম, K2 এর অবস্থান পেয়ে গেলাম। নেক্সট যে ইনফরমেশনটা দেখব সেটা হচ্ছে কারাকোরাম পর্বতের অন্যান্য আরো কয়েকটা শৃঙ্গ আছে, সেইগুলোর নাম কি? সেগুলো হচ্ছে হিডেন পিক একটা, এবং হচ্ছে ব্রড পিক। এছাড়াও গ্রাসের বুম 1 আছে, গ্রাসের বুম 2 আছে,
টু আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে হিডেন পিক এবং ব্রড পিক, এই নামগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। নেক্সট আরো দুটো ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট, যেগুলো এই কারাকোরাম রেঞ্জ থেকে আসতে পারে। কি না, এখানে একটা পর্বত আছে, কি নাম, সেটার নাম হচ্ছে আগিল পর্বত। কি নাম, আগিল পর্বত। এই আগিল পর্বত কারাকোরাম রেঞ্জের কেন ইম্পর্টেন্ট? এই আগিল পর্বত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই আগিল পর্বত আমাদের ভারতের উত্তর দিক, ভারতের একটা উত্তর দিক আমি এখানে করে দিয়েছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই উত্তর দিকে ফ্রন্টিয়ার ক্রিয়েট করে বা সীমান্ত তৈরি করে। এই আগিল পর্বত আমাদের ভারতের উত্তর দিকের সীমান্ত তৈরি করে। আমরা যদি দেখি আগিল পর্বতের অবস্থানটা, তাহলে ঠিক এই জায়গাটা করে আগিল পর্বত কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা এখানে কি করব না, এখানে আমরা লিখব ক্রিয়েট নর্দার্ন ফ্রন্ট বা উত্তর দিকের সীমান্ত তৈরি করে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে কারাকোরাম রেঞ্জ থেকে, সেটা কি না, সেটা হচ্ছে কারাকোরাম পাস। তোমরা সবাই নামটা মোটামুটি শুনে থাকবে যে কারাকোরাম পাস। কারাকোরাম পাস কেন ইম্পর্টেন্ট? কারাকোরাম পাস এই কারণে ইম্পর্টেন্ট, কারাকোরাম পাস হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট পাস। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম যে গিরিপথগুলো আছে সেটা কিন্তু কারাকোরাম হচ্ছে সেটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ। তাহলে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট পাস। তাহলে এই যে ইনফরমেশনটা পেলাম টোটাল, এই টোটাল ইনফরমেশনটা হচ্ছে আমাদের কারাকোরাম পর্বত শ্রেণীর টোটাল ইনফরমেশন। কি কি, কৃষ্ণগিরি পর্বত আরেকটা নাম, অরিজিনেট কোথায়, পামির মালভূমি থেকে, হাইয়েস্ট পিক K2 বা গর্ডউইন হাউসটির, উচ্চতা কত 8611 মিটার, অবস্থান কোথায় POK মানে এলওসির ঠিক একটু উপরে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে। আর কি কি ইম্পর্টেন্ট পিক আছে, হিডেন পিক, ব্রড পিক। আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আগিল পর্বত অবস্থান করে, যেটা কি করে আমাদের উত্তরের সীমানা কিন্তু নির্ধারণ করে। আর লাস্ট হচ্ছে কি কারাকোরাম পাস অবস্থান করে এই কারাকোরাম রেঞ্জের মধ্যে, সেটা কি ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট পাস বা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ। এই সমস্ত করা হয়ে গেল আমাদের কারাকোরাম রেঞ্জের ইনফরমেশন। তোমরা এটা খাতায় নোট ডাউন করে নিতে পারো। নেক্সট আমরা যে রেঞ্জটায় আসবো সেটা হচ্ছে লাদাখ রেঞ্জ। এবার 2 নম্বর রেঞ্জটা নিয়ে আমরা আলোচনা করব। কারাকোরামের পর দ্বিতীয় যে রেঞ্জটা অবস্থান করে উত্তর থেকে দক্ষিণের দিকে, সেই রেঞ্জটা হচ্ছে লাদাখ রেঞ্জ। তাহলে লাদাখ রেঞ্জে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অবস্থানটা কোন জায়গায়। লাদাখ রেঞ্জ একই রকম ভাবে ভারত এবং তিব্বতের মধ্যে কিন্তু অবস্থান করছে। আমরা ম্যাপেতে প্রথম লাদাখ রেঞ্জের অবস্থানটা দেখে নেব। এরকম ভাবে লাদাখ রেঞ্জটা কিন্তু অবস্থান করে। একটা জিনিস এখানে তোমাদের লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে কারাকোরাম, এটা হচ্ছে লাদাখ। এবার দেখো লাদাখ রেঞ্জ এর সর্বোচ্চ যে শৃঙ্গটা আছে সেটা হচ্ছে রাকাপোক্সি। তাহলে আমরা প্রথম দেখব লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রাকাপোক্সি। এই রাকাপোক্সির অবস্থানটা কোন জায়গায় না, রাকাপোক্সি অবস্থান করে একদম পিরিয়ডে এই জায়গায়।
তাহলে এটা হচ্ছে লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। দ্বিতীয় যে ইনফরমেশনটা আমরা পাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাদাখ রেঞ্জে একটা এক্সটেন্ডেড পার্ট আছে, যে এক্সটেন্ডেড পার্টটা তিব্বতের দিকে কিন্তু চলে গেছে। কিরকম না, এরকম করে। লাদাখ রেঞ্জের এই এক্সটেন্ডেড পার্টটা কোথায় গিয়ে অবস্থান করছে না, তিব্বতে গিয়ে অবস্থান করছে। এই পার্টটার একটা নাম আছে। এই লাদাখ রেঞ্জে এক্সটেন্ডেড পার্টটার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ। তাহলে লাদাখ রেঞ্জের যে এক্সটেন্ডেড পার্ট যেটা তিব্বতের দিকে প্রবেশ করেছে তার নাম কি, কৈলাস রেঞ্জ। এই কৈলাস রেঞ্জ সম্পর্কে আবার দুটো ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। এক, কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কৈলাস, ঠিক এই জায়গাটা করে কিন্তু অবস্থান করছে। কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কৈলাস। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, হাইয়েস্ট পিক কার, কৈলাস রেঞ্জে, মাউন্ট কৈলাস। নেক্সট ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা না, তোমরা ইন্দাস রিভার বা সিন্ধু নদীর উৎপত্তি স্থল জানো। সেই সিন্ধু নদী অ্যাকচুয়ালি উৎপত্তি কোথা থেকে লাভ করে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। সেই সিন্ধু নদ কিন্তু উৎপত্তি লাভ করে এই কৈলাস রেঞ্জে। আমরা যদি দেখি অবস্থানটা, এটা কৈলাস রেঞ্জ, এর একটা উত্তর দিক, এর একটা দক্ষিণ দিক। তাহলে কৈলাস রেঞ্জের দুটো ঢাল আছে, একটা উত্তর দিকের ঢাল, একটা দক্ষিণ দিকের ঢাল। এই উত্তর দিকের ঢাল থেকেই কিন্তু আমাদের সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সিন্ধু নদ অ্যাকচুয়ালি উৎপত্তি লাভ করে কৈলাস রেঞ্জের উত্তর দিকের ঢাল থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইন্দাস রিভার কোথা থেকে অরিজিনেট হচ্ছে না, নর্দার্ন স্লোপ অফ কৈলাস রেঞ্জ। তাহলে সিন্ধু নদ উৎপত্তি লাভ করছে কৈলাস রেঞ্জের উত্তর দিকের ঢাল থেকে। এই ইনফরমেশনটা গেল। নেক্সট আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে দ্রাস। এই দ্রাসটা কেন ইম্পর্টেন্ট? দ্রাস হচ্ছে ভারতের একমাত্র কোল্ড ডেজার্ট। শীতল মরুভূমি। এবং আরো একটা ইনফরমেশন এর কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে শীতলতম স্থান এবং পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান, সেটা হচ্ছে কিন্তু এই দ্রাস, যেটা আমাদের লাদাখ রেঞ্জে অবস্থান করছে। তাহলে লাদাখ রেঞ্জে অবস্থান করছে কে না, দ্রাস, যেটা একটা কোল্ড ডেজার্ট এবং ভারতের সবচেয়ে শীতলতম স্থান এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় শীতলতম স্থান হচ্ছে কি আমাদের এই দ্রাস। এবং লাস্ট ইনফরমেশন লাদাখ রেঞ্জে, সেটা হচ্ছে খারদুংলা। খারদুংলা পাস। তোমরা অনেকেই এই পাসটা সম্বন্ধে শুনে থাকবে। এই খারদুংলা পাস যেটা অ্যাকচুয়ালি অবস্থান করে লাদাখ রেঞ্জে, সেই খারদুংলা পাস কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে খারদুংলা পাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মোটরেবল আর কি হাইয়েস্ট মোটরেবল রোডওয়ে, অর্থাৎ যেখানে গাড়ি যেতে পারে, পৃথিবীর উচ্চতম রাস্তা বলতে পারো, যেখানে কিন্তু গাড়ি যাতায়াত করতে পারে। তার মানে এটা হবে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল
রোড ওয়ে। তাহলে পৃথিবীর উচ্চতম গাড়ি যাতায়াত করার মতো রাস্তা কিন্তু হচ্ছে এই খারদুংলা পাস। তাহলে এই সমস্ত যে ইনফরমেশন কটা পেলাম কি কি না, লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ রাকাপক্ষী, লাদাখ রেঞ্জের যে এক্সটেন্ডেড পার্ট সেটার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ যেটা তিব্বতে অবস্থান করছে, তার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কৈলাস, এবং আমাদের যে সিন্ধু নদ সেটাই মাউন্ট কৈলাসের যে উত্তর দিকের ঢাল সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করছে। নেক্সট হচ্ছে দ্রাস যেটা লাদাখ রেঞ্জে অবস্থান করছে এবং এটা হচ্ছে নাকি কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি, এবং যেটা পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান এবং ভারতের শীতলতম স্থান। লাস্ট হচ্ছে খারদুংলা পাস যেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোডওয়ে। এবং আরেকটা ইনফরমেশন তোমরা এখানে জেনে রাখো, সেটা হচ্ছে লাদাখ প্লেটু বা লাদাখ মালভূমি। সেই লাদাখ মালভূমি কিন্তু অবস্থান করে এই কারাকোরাম রেঞ্জ এবং এখানে লাদাখ রেঞ্জ আছে, এই দুটোর মাঝখানে কিন্তু এই জায়গাটা করে অবস্থান করছে আমাদের লাদাখ প্লেটু। এই লাদাখ প্লেটু বা লাদাখ মালভূমি অবস্থান করছে আমাদের কারাকোরাম রেঞ্জ এবং লাদাখ রেঞ্জের মাঝামাঝি জায়গায়। তাহলে এই সমস্ত ইনফরমেশনটা আমাদের হয়ে গেল লাদাখ রেঞ্জ সম্বন্ধে। তাহলে আমরা দুটো রেঞ্জ কিন্তু কমপ্লিট করলাম, কারাকোরাম রেঞ্জ এবং লাদাখ রেঞ্জ। নেক্সট যে রেঞ্জটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের জাস্কার রেঞ্জ, এবং এটা কিন্তু ট্রান্স হিমালয়ের সর্বশেষ রেঞ্জ। তাহলে দেখো ট্রান্স হিমালয়ের যে পার্টটা এবার আমরা করব, লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে জাস্কার রেঞ্জ। তাহলে জাস্কার রেঞ্জ পড়ার সময় আমাদের দেখে নিতে হবে জাস্কার রেঞ্জের অবস্থানটা কোন জায়গাটা করি। জাস্কার রেঞ্জের অবস্থান যখন আমরা দেখব, সেই জাস্কার রেঞ্জের অবস্থান দেখতে গেলে আরেকটা পর্বতের কিন্তু অবস্থান আমাদের দেখতে হবে। সেটা কি না, সেটা ঠিক এই জায়গাটা করে অবস্থান করছে আরেকটা পর্বত যার নাম হচ্ছে নাঙ্গা পর্বত। ঠিক পশ্চিম দিক করে, উত্তর পশ্চিম দিক করে অবস্থান করছে নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত থেকে উৎপত্তি লাভ করছে জাস্কার রেঞ্জ এইভাবে। তাহলে এই রেঞ্জটার নাম কি হলো, এটার নাম হচ্ছে ZSKAR, জাস্কার রেঞ্জ। এবার আমরা দেখতে হবে যে জাস্কার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি। তাহলে হাইয়েস্ট পিক, জাস্কার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিওপার্ডগেল। লিওপার্ডগেল, জাস্কার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্ডগেল। উচ্চতা কত? ৭৪২০ মিটার। তাহলে জাস্কার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্ডগেল যার উচ্চতা ৭৪২০ মিটার। এখান থেকে এই ইনফরমেশনটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ইনফরমেশন আমরা কিন্তু এই জাস্কার রেঞ্জ থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে দেখো জাস্কার রেঞ্জের এই যে ইস্টার্ন পার্টটা আছে, এটা পূর্ব দিকের অংশ। এই ইস্টার্ন পার্টটা একটা নাম আছে, কি না, সেটা হচ্ছে রূপসু। জাস্কার রেঞ্জের এই পূর্ব দিকের বা ইস্টার্ন পার্টটা একটা নাম হচ্ছে রূপসু। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে লিখে দেব ইস্টার্ন পার্ট অফ জাস্কার রেঞ্জ। তাহলে জাস্কার রেঞ্জের পূর্ব দিকের যে পার্ট সেটা রূপসু নামে পরিচিত। তাহলে আমরা টোটাল আজকে কি পড়লাম না, হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে যে ভাগটা করা হয় তার দুটো পার্ট, একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে মেইন হিমালয়। সেই ট্রান্স হিমালয়কে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছিলাম, কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জ। তাহলে কারাকোরাম, লাদাখ এবং জাস্কার এই তিনটে রেঞ্জের পুরো ইনফরমেশন কিন্তু আজকে আমরা ক্লাসে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো না, মেইন হিমালয়ের যে তিনটে রেঞ্জ আছে গ্রেটার, লেজার, সিবালিক,
সেই তিনটে রেঞ্জ সম্বন্ধে যা যা ইনফরমেশন আছে সেটা কিন্তু আমরা পরের ক্লাসগুলোতে করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর অবশ্যই আপনারা ক্লাসটা দেখুন, কেমন লাগলো পুরো ক্লাসটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, কোনো কিছু বলার থাকলে জানার থাকলে সেটা কমেন্ট করবেন, এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে আরো যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে পৌঁছে দিন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, তাতে আপনারা এই চ্যানেলের সমস্ত যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা যা ভিডিও আসবে সেটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।